ঐকমত্য কমিশনের সুপারিশে জায়গা পেয়েছে দু একটি দলের প্রস্তাব। অভিযোগ বিএনপির বিভক্তি বাড়ার শঙ্কা। নভেম্বরে গণভোট না হলে সব নির্বাচন নিয়েই উদ্বেগ জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া রায়ের পর্যবেক্ষণ বাতিল চাইলেন রিটকারী আইনজীবী। সরকারি নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, চাকরিতেও প্রতারণার আশ্রয়। পাইয়ে দিতে 1 থেকে 3 লাখ টাকায় চুক্তি। হাতে নাতে ধরা 18, বাকিদের খোঁজে অভিযান। আমি ঠিক নাই, আল্লাহ আমি অত দেখে রক্ত দেখে কি আমি ঠিক রইছি। আরে ভাই, গভীর রাতে শীত কেটে ঘরে প্রবেশ, দেখে ফেলায় পটুয়াখালীতে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজনের। তদন্তে মাঠে পুলিশ। এবং আবারও আর্থিক খাত রক্ষাকারীর ভূমিকায় আমানতকারী। সবল ব্যাংকমুখী সঞ্চয়কারীরা 2 অঙ্কের ঘরে সুদহার। গ্রাহকের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি কেন্দ্রীয় ব্যাংকের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশে জায়গা পেয়েছে 2-1টি দলের প্রস্তাব। সকালে রাজধানীর গুলশানে সেমিনারে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এতে বিভক্তি বাড়ার শঙ্কা রয়েছে। সালাউদ্দিন আরও বলেন, অন্তর্বর্তী সরকার ও কমিশনের বিভিন্ন পদক্ষেপে হতাশ বিএনপি। 17 অক্টোবর স্বাক্ষর করা জুলাই সনদের অনেক বিষয়ে বাস্তবায়ন সুপারিশে নেই। 48টি বিষয়ে গণভোট করা হলে এতদিন কেন আলোচনা করা হলো, এই প্রশ্নও তোলেন তিনি। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। আমি আজকে এই কথাগুলো এই জন্যই বলতে বাধ্য হচ্ছি, কারণ যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা 94 পৃষ্ঠা আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে ঐকমত্য কমিশনে যেভাবে ঐকমত্যে পৌঁছা গিয়েছে এবং যেই দলিলটা 17 তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। গণভোটের সঙ্গে উচ্চকক্ষে পিয়ারের বিষয়টিও জড়িত থাকায় জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে সমাধান চায় জামাত। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে। সকালে জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনই চাপে পড়তে বলেও শঙ্কা প্রকাশ করেন তাহের। সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার জামায়াতের পক্ষ থেকে সে সকল প্রস্তুতি রয়েছে বলেও প্রতিনিধি দলকে জানান ডাক্তার তাহের। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না। গণভোটের সাথে কিছু সিদ্ধান্ত জড়িত আছে, যেমন আপার হাউস ইলেকশন। সুতরাং আপার হাউস ইলেকশন যদি হইতে হয়, মানুষ তো আগেই জানতে হবে যে আগামী নির্বাচনে আপার হাউস একটা আছে। যদি একই দিনে হয় তাহলে মানুষ তো জানবে না যে আপার হাউস পাস হচ্ছে না পাস হচ্ছে না। 250 আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। 2-1 দিনের মধ্যেই মনোনীতদের গ্রিন সিগন্যাল দেবে হাইকমান্ড। দলটির নেতারা বলছেন, মাঠ দখলে রাখতেই এই উদ্যোগ। আর ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছেন শীর্ষ নেতারা। বলেন, ঐক্য বিনষ্ট হলে সংকটে পড়বে দল। আহমেদ সালেহিনের রিপোর্ট। নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম গুলশান, উচ্ছ্বাস আনন্দ যেন সবার চোখে মুখে। চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে 8টি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের কয়েকদিনের সাক্ষাৎকার শেষ হয় সোমবার। শীর্ষ পর্যায় থেকে আসে নানা নির্দেশনাও। মনোনয়ন প্রত্যাশীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা একটি, ঐক্য ধরে রাখতে হবে কর্মীদের। মানুষের কাছে ধানের শীষের ইমেজ ধরে রাখতে সজাগ থাকার আহ্বান ছিল তারেক রহমানের। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটি নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে, জিয়া পরিবারের পক্ষে
কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই নির্দেশনাগুলো তিনি দিয়েছেন। প্রত্যাশা করেছেন ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে যাতে কাজ করি। দীর্ঘ সময় এই দলে কাজ করতেছে যোগ্য লোক আছে, কিন্তু আমি তো সবাইকে দিতে পারবো না। দল ক্ষমতায় আনতে পারেন তাইলে আপনাকেও মূল্যায়নে অনেক সুযোগ থাকবে, শুধু এমপি বানাইতে হবে এমন তো কোনো কথা না। একজনকে দেওয়ার মাধ্যমে তাকে নিয়েই যাতে আমরা নির্বাচনী বৈতরণীটা পার হই। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিভেদ ঠেকানো এবং স্বতন্ত্র প্রার্থী যেন কেউ না হয় বিষয়গুলো নিয়েই সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছে হাইকমান্ড। প্রার্থী ঘোষণা করার পর দলের মধ্যে যে কোনো বিভেদ না আসে, স্বতন্ত্র প্রার্থীর উত্থান যাতে না হয় এবং সবাই মিলে যাতে দল যাকে নমিনেশন দেবে তাকে সমর্থন দেয়, এই কথাটি কর্মীদেরকে, নেতৃবৃন্দকে বোঝাবার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। চলতি মাসেই মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেওয়া হবে বলে জানান হাফিজউদ্দিন আহমেদ। বলেন, মাঠ দখলে রাখতে অধিকাংশ আসনেই প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। আগামী 2 দিনের মধ্যে 200 থেকে 250 আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে যেহেতু মাঠে আছে অন্যান্য দলের প্রার্থীরা, বিএনপি এখনো পূর্ণ শক্তিতে মাঠে নামতে পারেনি, সেই জন্য আমরা বলেছি যে দ্রুত অন্তত 200 আসনে দ্রুত মনোনয়ন চূড়ান্ত করার জন্য, যাতে এই 200 আসনে আমাদের প্রার্থীরা প্রচারণা চালাতে পারে, মাঠ যাতে সংগ্রাম থাকে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপির হাইকমান্ড। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণভোটের তারিখ ঘোষণায় সরকার দেরি করলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রেস ক্লাবে 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ঐক্যমত্য কমিশন সরকারের কাছে যে রিপোর্টটা দিয়েছে, ওখানে ওনারা কংক্রিট কোনো কথা বলেননি। বলছেন যে জাতীয় নির্বাচনের দিনে অথবা তার আগে যে কোনো সময়, মানে কথাটা ওনারা ঝুলায় রেখেছেন। এইটা বলাতে একটা ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে। এখন বল চলে গেছে সরকারের কোর্টে, সরকার উইল টেক ডিসিশন, তাকেই সিদ্ধান্ত নিতে হবে। এই ক্ষেত্রে আমাদের এই সব দলের পরিষ্কার বক্তব্য যে এই ঐক্যমত্য কমিশন যদি সুনির্দিষ্ট করে জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বরে গণদাবি অনুযায়ী গণভোটের তারিখটা বলে দিতেন, তাহলে জিনিসটা কিন্তু আর ঝামেলা পাকাইতো না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 5ম দিনের আপিল শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানিতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া রায়ের পর্যবেক্ষণ বাতিল চাইলেন রিটকারী আইনজীবী। এর আগে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে জামাত। দলটির আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। আরেক আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দেবেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে 3 পক্ষের আবেদনের শুনানি শেষ হয়েছে। প্রথম পক্ষ ছিল যে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, তার যে আপিল, তার আপিলের পক্ষে তার আইনজীবী শুনানি শেষ করেছেন। এরপরে একজন মুক্তিযোদ্ধা, তিনি তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চান, তার পক্ষে করা আপিল, সেটিরও শুনানি শেষ হয়েছে। এবং এরপরে দল হিসেবে জামায়াতের সেক্রেটারির পক্ষে করা যে আবেদন, সেটিরও শুনানি শেষ হয়েছে। এই 3 পক্ষের শুনানিতে মোটা দাগে তারা 3 পক্ষই তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পক্ষে আবেদন জানিয়েছেন, তারা মত দিয়েছেন। তবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সেটি কবে থেকে কার্যকর হবে সেটি নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন। জামায়াতের আইনজীবী বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সেটি আসলে এই আগামী যে নির্বাচন, সেই নির্বাচন থেকে কার্যকর হবে না, এমন পরিস্থিতিও নেই। অন্য 2 পক্ষ অর্থাৎ বদিউল আলম মজুমদারের আইনজীবী এবং একজন মুক্তিযোদ্ধার পক্ষের আইনজীবী, তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার কবে থেকে কার্যকর হবে সেটি আপিল বিভাগের উপর তারা ছেড়ে দিয়েছেন বা আপিল বিভাগের পর্যবেক্ষণ তারা প্রত্যাশা করছেন। আর এখন বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীর
আলমগীরের করা আপিলের শুনানি এখন চলছে এবং বিএনপির পক্ষে করা আপিল শুনানি শেষ হলে এরপরে রাষ্ট্রপক্ষ তারা শুনানি করবে, তাদের অবস্থান ব্যাখ্যা করবে এবং ব্যাখ্যা করার পরেই আপিল বিভাগ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আর আপিল বিভাগ এর আগেই যখন রিভিউ আবেদনের পর্যায়ে মামলাটি ছিল তখনই কিন্তু আপিল বিভাগ স্পষ্ট করে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তারা এমন কিছু পদক্ষেপ নিতে চান যেন এই ব্যবস্থা নিয়ে আর ভবিষ্যতে কেউ কখনো প্রশ্ন তুলতে না পারে বা ব্যবস্থাটিকে সুসংহতভাবেই সংবিধানে অন্তর্ভুক্ত হোক, এটি তারা এমন অবজারভেশন বা এমন নির্দেশনা তারা দিবেন। সব মিলিয়ে বিএনপির আইনজীবী বা জামাতের আইনজীবী বা অন্য যে পক্ষগুলো রয়েছে তারা বারবারই যেটি বলছেন যে একটি মাত্র একেবারে অবৈধভাবেই তৎকালীন আপিল বিভাগ যার নেতৃত্ব ছিলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, অনেকটা জালিয়াতির মাধ্যমে এই রায়টি দেওয়া হয়েছিল। অর্থাৎ ওই বেঞ্চের 7 জন বিচারপতি ছিলেন, তার মধ্যে 4 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে মত দিয়েছিলেন, 3 জন বিপক্ষে মত দিয়েছিলেন এবং সে সময় রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল যে আগামী 2 বার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংসদ নির্বাচন হতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে পূর্ণাঙ্গ রায়ে সেই বিষয়টি উল্লেখ করা হয়নি। একেবারে জালিয়াতি হয়েছে ওই রায় দেওয়ার ক্ষেত্রে, সেটাই কিন্তু আইনজীবীরা উচ্চ আদালতে বা আপিল বিভাগে তুলে ধরছেন। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্ট থেকে। রাজুকের প্লট নেয়ার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। আজ দুদকের করা এই মামলায় ঢাকার ৫ম বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা। একই অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে প্রধান আসামি করে মামলার ৭ম দিনের সাক্ষ্য গ্রহণও সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দুদকের অভিযোগ, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে মেয়ে। এ ঘটনায় ৩ মামলায় ৪৭ জনকে আসামি করে দুদক। সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ন্ত্রণ করা গেলেও ঠেকানো যাচ্ছে না ডিজিটাল জালিয়াতি ও প্রক্সি। চাকরি পাইয়ে দিতে 1 থেকে 3 লাখ টাকা হাতিয়ে এনেছে চক্র। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির সিপাহী ও ওয়্যারলেস অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে 18 জন। চক্রের মূল হোতাসহ বাকিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে ডিএনসি। মাসুদুর রহমানের রিপোর্ট। কারো শার্টের ভেতর থেকে কারো হাতের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ডিভাইস বের করা হচ্ছে। এসব অত্যাধুনিক স্পাই ডিভাইস ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির 17 গ্রেডের সিপাহী ও 18 গ্রেডের ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগ দিতে এসে 5 জন ডিভাইস সহ আটক হয়। এটা দেখে মাস্টার কার্ড মনে হলেও এটি আসলে একটি মোবাইল ডিভাইস। এটাতে সিম লাগানো আছে, এই নাম্বারে যে কোনো মোবাইল দিয়ে ফোন করলে এটাতে ফোন আসে। ছোট্ট এই ডিভাইসটি কানের ভেতর লাগিয়ে ব্লুটুথের মতোই সব কিছু শোনা যায়। কি সুন্দর একটি ডিভাইস, অথচ এটি ব্যবহার হচ্ছে জালিয়াতির কাজে। সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই ডিভাইস ব্যবহার করে জালিয়াতি করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। ডিএনসি বলছে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি হতে পারে, এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে, ভেতরে ও পরীক্ষার রুমে 3 স্তরের চেকিংয়ে ধরা পড়ে চক্রটি। আটক করা হয় 18 জনকে, যাদের মধ্যে 13 জন এসেছিল প্রক্সি দিতে। তাদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। প্রক্সি দিতে আসা বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। এই ধরনের স্পাই ডিভাইস সাধারণত দেশে সাধারণ মানুষের কাছে থাকে না, কিন্তু আমাদের সজাগ টিম তাদের ডিটেক্ট করে এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত আমাদের যে ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ছিলেন, তিনি সংশ্লিষ্ট আইনে বিধি মোতাবেক 18 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং আইনানুগ প্রসেস সম্পন্ন করেন। ডিএনসি জানিয়েছে সংঘবদ্ধ চক্র 17 ও 18 গ্রেডের চাকরিতে 50,000 থেকে 3 লাখ টাকা চুক্তিতে ডিভাইসের মাধ্যমে নিয়োগ প্রত্যাশীদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করে। যাচাই বাছাই করেছি, কেউ কেউ ছিল তারা হ্যাবিচুয়াল অফেন্ডার, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে প্রক্সি পরীক্ষা দিয়ে যাচ্ছিল। বেশ কয়েকটি পরীক্ষায় তারা একইভাবে এই কাজগুলো করে এসেছেন। আমরা রেপ্লিকেশন পাইনি, একই ব্যক্তিকে 2 বার ধরতে পারিনি, তবে এর আগে যখন এই ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছিল তখন আমরা 5 জনকে ডিটেক্ট করেছিলাম এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে। জব্দ করা ডিভাইসগুলোর নম্বর থেকে চক্রের মূল হোতাসহ বাকিদের আটকের চেষ্টা করছে ডিএনসি। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং ন্যায্যতার একটি প্রমাণ উপস্থাপন করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাস্তবায়নের রূপরেখা নিয়েই এতদিন আলাপ আলোচনা চলছিল।
সংবিধান সম্পর্কিত এই সকল সংস্কার বাস্তবায়নের নিমিত্তে কমিশন দুটি স্বতন্ত্র খসড়া সুপারিশ দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে প্রথম খসড়া তথা প্রস্তাব 1 বাস্তবায়নের পথে সরকারকে যেতে হবে। কারণ এখানে 8-এর উপধারায় বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কার্য সম্পন্ন করতে না পারলে সংস্কার বিল পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে। আমি আবার বলছি, নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কার্য সম্পাদন না করতে পারলে সংবিধান সংস্কার বিল পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সংবিধান সংস্কার আইন রূপে কার্যকর হবে। সনদের উপর গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি করার লক্ষ্যে এটি একটি অত্যাবশ্যকীয় সুপারিশ যার নজির বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। অন্যদিকে কমিশন প্রস্তাবিত প্রস্তাব 2-এর ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য নেই, যার দরুন গোটা সংস্কার কার্যক্রমে ভণ্ডুল হয়ে যেতে পারে। অর্থাৎ প্রস্তাব 2 নয়, সরকারকে কমিশন প্রস্তাবিত প্রস্তাব 1-কে বাস্তবায়নের রূপরেখা হিসাবে গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রস্তাব 1-এর বেশ কিছু জায়গায় ভাষিক অস্পষ্টতা বিদ্যমান, যা নিরসন করতে হবে। যেমন 8 ক ধারায় বর্ণিত আগামী নির্বাচিত সভা সংবিধান সংস্কার বিষয়ে গাঠনিক ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে নয়, করিবে এমন শব্দ আমরা চাচ্ছি। সরাসরি যুক্ত ছিলাম এনসিপির সংবাদ সম্মেলনে। পটুয়াখালীতে শীত কেটে মাটির ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা, দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় গৃহকর্তাকে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে জড়িতদের ধরতে তদন্ত চলছে। সুজন দামের তোলা ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। চোখের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাত, প্রাণ গেল গৃহকর্তার। মঙ্গলবার রাতে পটুয়াখালী সদরের শেহাকাটি গ্রামে ঘুমিয়েছিলেন মোশাররফ খান ও তার পরিবার। মধ্যরাতে শীত কেটে মাটির ঘরে ঢুকে একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে মেয়ে চিৎকার দিলে বাবা মোশাররফ ছুটে যান। এ সময় ছুরি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যিনি ছিল উনি অত্যন্ত এলাকার খুব ভালো লোক ছিল। তারা মেরে ফেলার উদ্দেশ্যে আসছে, আমরা এটার সুষ্ঠু একটা বিচার চাই। আমার বাবার নির্দোষী মানুষ নাই করছে, এর ফাঁসি চাই আমরা। ফাঁসি হোক বা যাবজ্জীবন হোক, যাই হোক আপনারা এইটা করবেন। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। এটা হত্যাকাণ্ড, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কিভাবে ঘটেছে এই বিষয়টা তদন্ত করে বের করতে হবে। মোশাররফ পেশায় অটোরিকশা চালক ছিলেন। তার 2 সন্তানের মধ্যে ছেলে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত এবং মেয়ে শেয়াকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে 10ম শ্রেণীর শিক্ষার্থী। সময় সংবাদ, পটুয়াখালী। আর্থিক খাতের দুরবস্থায় আবারও রক্ষাকারীর ভূমিকায় আমানতকারীরা। সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে বাজার ভিত্তিক করা ডলার কিনে সমপরিমাণ টাকা ব্যাংকগুলোতে সরবরাহ, রফতানি আয় ও রেমিটেন্সে নিরবচ্ছিন্ন প্রবাহ ধরে রাখা সহ নানা উদ্যোগে টানা 17 মাস পর 2 অঙ্কের ঘরে ফিরেছে ব্যাংক খাতে আমানতের হার। তবে ঢালাও নয়, আমানতকারীর আস্থা রাখছেন সুশাসন চর্চাকারী ব্যাংকগুলোর ওপর। সেলিয়া সুলতানার রিপোর্ট। নদীর এক কুল ভাঙলে আরেক কুল গড়ে, প্রচলিত এই কথাটির সাথে আর্থিক খাতের মিল পাওয়া যায়। কারণ অর্থের বহুমুখী বিনিয়োগে ঝুঁকছেন মানুষ। ব্যাংক খাতে আস্থা ফেরাতে গত জুন জুলাই মাসেও ট্রেজারি বন্ড বিলের সুদের হার ছিল 11 থেকে 12%। অক্টোবর নাগাদ তা কমে আসে 10-এর ঘরে। এমন অবস্থায় সঞ্চয়পত্র ও বন্ডের সাথে লাভের পার্থক্য কমে আসায় আমানতকারীরা আগ্রহী হয়ে ওঠেন ব্যাংকে বিনিয়োগে। ফলে 17 মাস পর আগস্টে 2 অঙ্কে ফিরে 10.02% পৌঁছে আমানতের হার। এদিকে বাংলাদেশ ব্যাংকের অডিটে ব্যাংকগুলোর মূল চিত্র এখন উন্মুক্ত। গ্রাহকরা এখন সবল ব্যাংকমুখী। ফলে স্বাভাবিক সময় থেকে এসব ব্যাংকের তারল্য এখন উদ্বৃত্ত। রেমিটেন্স পাঠানোতেও ভরসা হয়ে উঠছে এসব ব্যাংক। ডলারের বাজার স্থিতিশীল রেখে রপ্তানি ও রেমিটেন্সের প্রবাহ ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা ও সমপরিমাণ টাকা বাজারে সরবরাহ আরও বেশি আস্থা ফেরাতে সহায়তা করেছে। আর এই সব সিদ্ধান্তের প্রভাব পড়েছে শেয়ার বাজারের সূচকেও। ইন্টারেস্ট রেট যদি কমে, ইট ইজ এ গুড নিউজ ফর দ্য স্টক মার্কেট। এবং ইন্টারেস্ট রেট কমছে বিকজ ইনফ্লেশন কিছুটা কমছে। সো ইনফ্লেশন যদি কমে এবং ইন্টারেস্ট রেট যদি কমে, তাহলে স্টক মার্কেটের দিকে টাকা ফ্লো বাড়বে এবং
possibly that is happening. যে সমস্ত ব্যাংকে মনে করছে যে তারা আস্থাহীনতায় ভুগছে, এই সমস্ত ব্যাংকে টাকা রাখলে আমরা ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়ব, তারা সেখান থেকে টাকাটা উঠিয়ে তুলনামূলকভাবে যে সচ্ছল ব্যাংক আছে সেই সমস্ত ব্যাংকে কিন্তু তারা আমানত যেটা আছে সেটাকে কিন্তু গচ্ছিত রাখছে। তো সেই গড় নিয়মে আসলে পরিসংখ্যানটা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংক মালিকদের আগে আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ব্যাংক। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো, এই বাণীটাই আসলে পৌঁছে দেওয়া জনগণের মাঝে, সেটাই মার্জারের মূল উদ্দেশ্য। এবং এইটারই উদাহরণ আমরা দেখতে পেলাম যে আমানতের 10% ইনক্রিজ হওয়াটা, তার মানে মানুষ ব্যাংকিং সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেয়নি। সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি ছিল 10.43%, যা 2025 সালের জুলাইয়ে নেমে আসে 8.5%। আমানতকারীদের এমন মনস্তত্ত্ব ভবিষ্যতের জন্য বার্তা হয়ে থাকবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। নির্ধারিত সময়ে লাইসেন্স সরবরাহ না করায় দিন দিন বেড়েই চলেছে গ্রাহক ভোগান্তি। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের শঙ্কায় দিন গুনছেন অনেক কর্মী। এদিকে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স MSPর সঙ্গে চুক্তি শেষ হবার পর নতুন প্রতিষ্ঠান খুঁজছে বিআরটিএ। দরপত্রে অংশ নেয়া 10টি প্রতিষ্ঠানের মধ্যে যোগ্য প্রতিষ্ঠান বাছাইয়ের কাজ চলছে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান। শরীফ রুবেলের তোলা ছবিতে সাইফুল রুদ্রের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। 2 দফায় টেন্ডারের পর 2020 সালের জুলাইয়ে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহের দায়িত্ব পায় মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স MSP। 120 কোটি টাকার চুক্তিতে 2025 সালের জুনের মধ্যে 40 লাখ কার্ড সরবরাহের কথা ছিল প্রতিষ্ঠানটির। বিআরটিএ সূত্র বলছে, নানা কারণ দেখিয়ে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স চুক্তির বাইরে আরও 2 বছর বাড়তি সময় চাইলে রাজি হয়নি বিআরটিএ কর্তৃপক্ষ। গেল 5 বছরে 33 লাখ আবেদন জমা পড়লেও লাইসেন্স পেয়েছেন 26 লাখ গ্রাহক, অর্থাৎ চুক্তির মেয়াদ শেষে এখনও আটকে আছে 7 লাখ লাইসেন্স। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের শঙ্কায় রয়েছেন বিদেশে ড্রাইভিং ভিসায় আবেদনকারী ও চাকরিরতদের অনেকে। এই কপি পেয়েছি, ওটা দিয়ে আপাতত চলা যায়, কিন্তু আপনার বিদেশ যাওয়ার জন্য স্মার্ট কার্ড প্রয়োজন, ওইটা আমি এখনো পাচ্ছি না। স্মার্ট কার্ড না হলে ভিসা হবে না আমার। স্মার্ট কার্ড ছাড়া এখন ভিসা ওকালা হইতেছে না, সেটির সমস্যা। এখন ওরা কিছু বলতে আসে না। এখন আমাদের মেডিকেল, এই বিএমইটি এগুলোর মেয়াদ আছে 3 মাস, অলরেডি আমার 1.5 মাস হয়ে গেছে, এখন আর আছে 1.5 মাস। এর ভিতরে যদি না পাই তাহলে তো আমার এই ভিসা এটা কোনো কাজ হবে না, যাইতে পারবো না। সড়কে ট্রাফিক পুলিশের জেরা ও আইনি জটিলতা এড়াতে সাময়িক সময়ের জন্য লাইসেন্সের প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ বিআরটিএর। MSPPL যারা মাদ্রাজ থেকে কন্ট্রোল করতো তারা কিন্তু সার্ভার ডাউন করে দিয়েছিল। আমরা সোর্স কোডগুলো রিকভার করেছি এবং আমরা কিন্তু একটা স্টেজে চলে গেছি। এখন আমরা অ্যাডভার্টাইজমেন্টও করেছি, আমরা বাইরে কোম্পানিকে অ্যালাউ করিনি। অন্যদিকে বিদেশগামী অতি জরুরি বা বিশেষ চাহিদা বিবেচনায় প্রমাণ যাচাই সাপেক্ষে অনেককেই স্মার্ট কার্ড দেয়া হচ্ছে উল্লেখ করে বিআরটিএ চেয়ারম্যান জানান, ব্যাকআপ হিসেবে 15 লাখ কার্ড হাতে রেখেছে বিআরটিএ। আশা করছি যে আমরা নিজেরাই সক্ষম হব যে কার্ডগুলো প্রিন্ট করতে। আমাদের কিছু কার্ড কিন্তু রয়েছে, ইমার্জেন্সি যারা বিদেশে যাবে তারা আবেদন করলে আমরা তাদেরকে কিন্তু ওই স্মার্ট কার্ডগুলো দিচ্ছি। যে আমরা ইন্টিগ্রেশন করব যাতে আমাদের বিভিন্ন এমবাসি যারা আছে তাদের সাথে তারা যাতে আমাদের থেকে সার্ভিসটা যথাযথভাবে পেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের পরিবর্তে স্ট্যান্ডার্ড পলিভিনাইল ক্লোরাইড কার্ড চালুর সিদ্ধান্ত নেয়। ভুক্তভোগীরা বলছেন, বৈধ স্মার্ট কার্ড ছাড়া সরকারি, বেসরকারি ও বিদেশগামীদের কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। কক্সবাজারের চকরিয়ার উপকূলবর্তী একটি গ্রাম ফাইল্লাপাড়া। সমুদ্র উপকূলবাসী এই মানুষগুলো বছর পর বছর টিকে আছেন নোনা পানির সঙ্গে লড়াই করে। একদিকে জীবিকার সংকট, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি। এ নিয়ে খলিলুর রহমানের তোলা ছবিতে রিপোর্ট করেছেন আয়েশা সিদ্দিক সামিয়া। মাথা উঁচু করে থাকা ছোট্ট যে গ্রামটি দেখা যায়, নাম তার ফাইল্লাপাড়া। কক্সবাজারের চকরিয়া উপজেলায় নোনা পানির মাঝেই বসবাস এখানকার মানুষের। এ গ্রামেই বেড়ে উঠেছেন ষাটোর্ধ্ব আলম শাইক। জীবিকার তাগিদে তার দীর্ঘ সময় কেটেছে সাগরের নোনা জলে। ত্বক হারিয়েছে স্বাভাবিকতা। নষ্ট হয়ে যাইতে তো কেমন নষ্ট হইলে তো দোয়া ভালা করা হচ্ছে। বাতাসে মাত্রাতিরিক্ত লবণের উপস্থিতি থাকায় এই অঞ্চলে সূর্যের উত্তাপ গায়ে লাগে খুব বেশি, অনেকটা চামড়া পুড়ে যাবার মতো। শিশু থেকে বৃদ্ধ প্রায় সবার মুখে এই অনুভূতির কথা শোনা গেছে। বন্ধুরা মিলে যদি খেলাধুলা করে পানিতে জাফাই তখন একটু একটু জ্বালাফোড়া করে পানিতে। বেশি কষ্ট হয়, গরম লাগে।
শুধু স্বাস্থ্যেই নয়, এর প্রভাব পড়েছে এই অঞ্চলের অর্থনীতিতেও। কক্সবাজার চকরিয়ার এই অঞ্চলটির প্রধান জীবিকা নির্বাহের উৎস লবণ চাষ এবং মাছ চাষ। তবে এবার জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি দেখা দেয় এই অঞ্চলটির মাছ চাষে প্রভাব পড়েছে। লবণও কম পাইছি, আর এবছর মাছের সংখ্যা খুবই কম। অন্যান্য বছরের চেয়ে এবছর অনেক বেশি মারা গেছে মাছ। এগুলো যদি উৎপাদন নইলে তাহলে চলিতার মানুষ তো দুর্ভাগ্য যার কই। চিংড়ি কিংবা লবণ উৎপাদন ব্যাহত হলে জাতীয় অর্থনীতিতে তা প্রভাব ফেলবে বলে জানান অর্থনীতিবিদরা। অন্যদিকে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়বে আর্থিক ক্ষতি ও নানা ধরনের রোগের আক্রমণ। সুন্দরবনকে কেটে তারা এই ঘেরগুলো বানিয়েছে। প্রচণ্ড গরমের সাথে ফসলের ফলনেরও সম্পর্ক আছে। রোগবালাই বাড়বে, পোকামাকড় বাড়বে, ভেক্টরবর্ন ডিজিজ বাড়বে, ডেঙ্গু বাড়বে, ম্যালেরিয়া বাড়বে। আনএক্সপেক্টেড জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে। উপকূলীয় এলাকা থেকে যে চিংড়ি উৎপাদিত হয় সেটা আমরা বিদেশে রপ্তানি করি, কাঁকড়া বিদেশে রপ্তানি করি। অন্যদিকে যে লবণ উৎপাদিত হয় সেটা দিয়ে আমাদের দেশের চাহিদা মিটে। কিন্তু যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের যে বিদেশের রপ্তানি সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে বিদেশের আয় কমে যায়। বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনীয় উদ্যোগ না নিলে উপকূল ঘেঁষা এই মানুষগুলোর জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার। জাতীয় প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। 2016 সালেই রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন করা দরকার, মেরামত করা দরকার, সে ব্যাপারে বেগম খালেদা জিয়া টেলিভিশন 2030 দিয়েছিলেন। তারপরে আমরা 2027 সালে 2022 সালে 27 দফা কর্মসূচি একটা দিয়েছিলাম গোলাপবাগে, বোধ হয় না, ইলেকশনে ছিল। তো তারপর সেটা আবার আমরা আমাদের যারা একসাথে আমরা আন্দোলন করছে তাদের সঙ্গে আলোচনা করে আমরা 31 দফা কর্মসূচিটা দেই, সেটা আমাদের একসাথে সবাই মিলে দিয়েছিলাম এবং সেইভাবেই কিন্তু আমরা আন্দোলনটা করেছি। সুতরাং সংস্কারটা বিএনপির কাছে, কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি যেটা বলি যে আমাদের তো জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিএনপি খুব একটা অত্যন্ত আমি বলবো যে কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী। এটা দারুণভাবে চালানো হয়েছে, which is a totally false, একটা মিথ্যা প্রপাগান্ডা। কারণ বিএনপি যে আপনার সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম, সে কখনো সংস্কার বিরোধী হতে পারে না। সবচেয়ে বড় প্রমাণ সাকি সাহেব বলেছেন যে আমরা অনেক আগে এগুলো নিয়ে কাজ শুরু করেছি। 1971 সালে যুদ্ধের পরে 5 বছর একটা ভয়াবহ আবার একই রকমের একটা স্বৈরাচারী একটা সরকারের হাতে আমরা পড়েছিলাম, আওয়ামী লীগের হাতে। এবং তারপরে 75 সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি ফিরে নিয়ে এসেছিল এবং মিডিয়ার যে স্বাধীনতা সেই বিএনপি প্রতিষ্ঠিত করেছিল। এগুলো বাস্তবতা, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আপত্তি করলেও আমরাই কিন্তু ইলেকশন করে পার্লামেন্টের সারা রাত জেগে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের যে ব্যবস্থা বিধান সেটাকে আমরা পাশ করেছিলাম পার্লামেন্টে। সুতরাং বিএনপিকে কেউ সেইভাবে যদি করে আপনার পোর্ট্রেট করতে চায়, এটা হবে তার নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সত্য কথা নয়। যাক, আমি সেদিকে যাচ্ছি না। আমি যে কথা বলতে চাই যে এখন গতকাল আমাদের সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশন, তারা তাদের রেকমেন্ডেশন তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা সই আছে সেখানে, তিনিও এটার চেয়ারম্যান, বোধহয় কো চেয়ারম্যান ছিলেন, এই আহ্বায়ক চেয়ারম্যান। এখন অবাক বিস্ময়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। তো সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের,
কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। একটি কথা খুব পরিষ্কারভাবে আমরা বলতে চাই, যেটা আমরা এর আগেও বলেছিলাম, যে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সত্যিকার একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্টে এই সমস্ত যে সংস্কারগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবে দেশ চলবে। আমরা সেই কারণে কিন্তু এই 5ই আগস্টের আগস্ট বিপ্লবের পরেই আমরা নির্বাচনের কথা বলেছিলাম। তখন আমাদের কারণে কি বলা হয়েছিল, আমরা ক্ষমতা চাই, সেই জন্য আমরা অতি দ্রুত নির্বাচন চাচ্ছি। আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়, এখানে একটা এনার্কি তৈরি করতে চায়, এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত না হয় সেই ব্যবস্থাটা দেখতে চায়। আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্টে আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। এই কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই। সেই জন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো, একটা জনগণের শাসন আমরা দেশে নিয়ে আসতে পারবো। এই কথা বলে আমি আজকে আবার আমাদের এহসান মাহমুদকে আবার ধন্যবাদ জানাতে চাই, যে সব সময় সে সত্যের পথে থাকার চেষ্টা করেছে, শত বিপদের মুখেও যত চাকরি চলে যায় তারপরেও সে তখন কিন্তু কাজ করেছে। শেষের দিনগুলোতে সে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রেখেই কাজগুলো করেছে। ধন্যবাদ তাকে, ধন্যবাদ আপনাদের সকলকে। বেনাপোল বন্দরে পণ্য খালাস শেষে ফেরার পথে পেট্রোপোল বন্দরে 8টি স্বর্ণের বার সহ ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিএসএফ। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রোপোল বন্দরের নিরাপত্তায় থাকা 145 ব্যাটালিয়নের বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ বিভাগ জানায়, বেনাপোল বন্দর থেকে একটি ট্রাক ভারত সীমান্তে ঢুকলে তল্লাশি করা হয়। এ সময় চালকের কেবিন থেকে 1 কেজি 975 গ্রাম ওজনের 8টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 3,40 লাখ টাকা। চালককে গ্রেফতার করে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। দেশের বাইরের খবর। ঘূর্ণিঝড় মন্থার আঘাতে লণ্ডভণ্ড ভারতের অন্ধ্রপ্রদেশ। স্থানীয় সময় মঙ্গলবার ঘন্টায় 100 কিলোমিটার বেগে উপকূলের স্থলভাগে আঘাত হানে ঝড়টি। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি, উপড়ে যায় গাছপালা। ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। ঝড়ের আঘাতে এখন পর্যন্ত এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। ভিজাক বিমানবন্দরে বাতিল করা হয় 32টি ফ্লাইট। প্রতিবেশী ওড়িশাতেও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত 15টি জেলা। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভূমিধস। এরই মধ্যে 12,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী। এদিকে জ্যামাইকার স্থলভাগে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন মেলিসা। স্থানীয় সময় মঙ্গলবার নিউ হোপ উপকূলের স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। ঘন্টায় 185 কিলোমিটার বেগে বয়ে যাওয়া এ ঝড়ে উপকূল জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ জলোচ্ছ্বাস।
প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সতর্ক করেছেন, এমন ধ্বংস কোনো অবকাঠামোই সামলাতে পারবে না। রাজধানী কিংস্টনে এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। মেলিসার প্রভাবে তীব্র বৃষ্টিপাত ও ঝড় ও বাতাসে হাইতি, জ্যামাইকা ও ডোমিনিকান রিপাবলিকে 7 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নোট অব ডিসেন্ট না রাখায় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিএনপির। গণভোটের তারিখ ঘোষণায় দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 5ম দিনের আপিল শুনানি চলছে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া রায়ের পর্যবেক্ষণ বাতিল চাইলেন রিটকারী আইনজীবী। এবং সরকারি নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, চাকরিতেও প্রতারণার আশ্রয়, পাইয়ে দিতে 1 থেকে 3 লাখ টাকায় চুক্তি, হাতে নাতে ধরা 18, বাকিদের খোঁজে অভিযান। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। মনির, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।